না না না, আমি মনে হতে পারে। আমি যেটা দেখছি, আমি দিয়ে আইসি, আমি আজকে ঢাকার সাথে কথা বললাম এবং তারা দায়িত্বশীল লোক যাদের সাথে কথা বলছি, তারা সরজমিনে তদন্ত করে আমাকে যেটা বললো সেটা হলো কি ইনস্ট্যান্ট একটা কিছু হয়েছিল, তাদের খুব রাগ জেদ ছিল, ওই স্পেশালি ওই জেনারেল শাকিলের উপর মেরে দিছে আর কি। মেরে দেওয়ার পরে শেষে তার সমর্থনে কিছু লোক করেছে এই। আর অন্যদিকে প্রচুর অফিসার সেভ করেছে কিন্তু ওরা, আবার ওখানে অফিসার আরো অনেক বেশি ছিল। না সেই জন্য বলছি যে আমরা যে অ্যানালিসিস করে দেখি দেখা যাবে আসলে সেরকম কিছুই না, অথচ আমরা বহুত থিওরি দাঁড় করাচ্ছি যাতে করে এই থিওরির মাধ্যমে আমরা অনেক কিছু ফায়দা উঠতে পারি, এবং তাই হচ্ছে মিডিয়ার মাধ্যমে যেটা বিপ্লব বিষয়টাকে নিয়ে এসছেন। আচ্ছা, আরো আরো কিছু বিষয় আছে, সেটা হলো কি যে এখন আর্মিদের প্রাইড, আর্মি আমাদের প্রাইড। কালকে আমি বলতেছিলাম এক জায়গায় যে আর্মি আমাদের প্রাউড, ভারতের সাথে আমরা যুদ্ধ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, দেশ তো ওই ফ্যান্টাসিতে মানুষ ভোগে। তো সে প্রাইডের উপরে আঘাত করছে বলে মানুষের সেন্টিমেন্ট ওইদিকে চলে গেছে, সমস্ত টিভি স্টেশন মিডিয়া আবার ওইদিকে চলে গেছে, সত্য সন্ধান আর হচ্ছে না। দ্যাট ইজ জার্নালিজম। জার্নালিজম মানে এখন কিছু করার নাই, জনগণ যেদিকে যায় সেদিকে পেপারে যেতে হয়। মিস্টার হুদা, এই জন্যই মনে করি আপনার মতো, কুদ্দুস খানের মতো বা আমার মতো যারা অল্টারনেটিভ জার্নালিজম করে, যারা সঠিক বস্তুনিষ্ঠ জিনিসটাকে তুলে আনার চেষ্টা করছে জনগণের সামনে, কারণ কুদ্দুস খানও জার্নালিজম দিয়ে খায় না, আমিও জার্নালিজম দিয়ে খাই না, আমরা জার্নালিজমের পেছনে সময় দিই কারণ আমরা মনে করি সত্যটাকে সামনে আনা দরকার। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এই যে ইন্টারনেটের যুগে এই যে জার্নালিজম আমরা চালু করেছি, একটা বস্তুনিষ্ঠ জিনিস জনগণকে দেওয়ার চেষ্টা করছি, আমার ধারণা এটা আস্তে আস্তে এফেক্টিভ হবে, আস্তে আস্তে এফেক্টিভ হবে। দেখুন, আপনি বাংলাদেশের দিকে প্রথম অল্টারনেটিভ মিডিয়া চালু করেছেন, আমি বিপ্লব পাল বা পশ্চিমবঙ্গের দিকে প্রথম একটা অল্টারনেটিভ মিডিয়া চালু করেছি, এবং এগুলো আপনাকে ওয়েট করতে হবে। আস্তে আস্তে এই অল্টারনেটিভ মিডিয়াগুলো যখন ছড়িয়ে পড়বে, জিনিসটা জনগণ নিশ্চয়ই জানবে যে তাদেরকে বোকা বানানো হয়েছে। আমি আজকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্যই গত 4 বছর ধরে বাংলাদেশের খবর নিউজ পেপার পড়ার জন্যই বুঝতে পারছি যে ভারতের দিক থেকে বাংলাদেশের যে ইমেজ তুলে ধরার চেষ্টা করা হয় সেটা সম্পূর্ণ ভুল। আপনার এই থিওরি, বিপ্লব আপনার এই থিওরিটা আমি বলি যে ধরেন 15 লাখ আনন্দবাজারের পাঠক আছে, আমাদের অল্টারনেটিভ সিস্টেমে যদি ধরেন 5,000 লোক যদি শুনে এবং তাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস জাগে, এবং এই 5,000 লোক যদি 5টা লোককে বলে, তাহলে এইভাবে দেখেন মাল্টিপল করে একটা দাঁড়ায়। কিন্তু ইন্টারনেটের জন্য একটা কিন্তু অ্যাওয়ারনেস হয়েছে। যেমন আমি একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি, আগে যে কোনো মিডিয়া যে কোনো তথ্য দিয়ে পার পেয়ে যেত, এখন পার পায় না, কারণ এখন তারাও জানে তারা একটা খবর দিলে যদি লোকের তাদের পছন্দ না হয় ইন্টারনেটে চেক হবে এবং আস্তে আস্তে তারা ক্রেডিবিলিটি হারাবে। অতএব সেই জিনিসটা আসছে, কিন্তু সে তার সাথে সাথে যেটা হচ্ছে কি যে কোনো মেন স্ট্রিম নিয়ে যাদের কয়েক লাখের মতো সার্কুলেশন, তারা জনগণের যে একটা জনগণ যেটা শুনতে পায়, মানে আজকে কি হচ্ছে, আজকে বাংলাদেশে কোনো ঘটনা ঘটা মানেই সেখানে একটা ইসলামিক জঙ্গিরা কিছু করছে। তো এই একটা যে একটা পারসেপশন, এই পারসেপশনের ভিত্তিতে এবার বাংলাদেশে যা আসবে ও সেই মতো ছাপতে শুরু করবে, মানে লেখাটা লেখা হওয়া। এই জন্য আমরা বিএনএন তৈরি করেছি, যেটা হচ্ছে যে বাংলাদেশের সংবাদ মিডিয়ার জন্য একটা অল্টারনেটিভ হিসেবে আমরা মনে করি। হ্যাঁ, আমরা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে এটা চালিয়ে দেখি কি দাঁড়ায়। কত না এটা দরকার, এটা আমরাও বা পশ্চিমবঙ্গের দিকে চালু করেছি ভিন্নবাসর বলে, সেখানে অলরেডি বিভিন্ন জেলা থেকে ছেলেরা সংবাদ ব্লগ করে লিখছে, আমি তাদের শিখিয়েছি কি করে করতে হয়, কারণ এছাড়া উপায় নেই। কারণ অধিকাংশ ক্ষেত্রে যে নিউজ রিপোর্টিং হচ্ছে, সেই নিউজ রিপোর্টিং এ সবসময় একটা জল থাকছে এবং সেই জলটা হচ্ছে জনগণকে খাওয়াতে হবে, এবং জনগণকে খাওয়াতে গিয়ে তাদের পত্রিকার বিক্রি বাড়াতে গিয়ে এমন কিছু সংবাদ আনছে যা বৃহত্তর জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আজকে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হওয়া জরুরি, দুটো দেশের স্বার্থেই জরুরি, কিন্তু এই সংবাদপত্রগুলোর জন্য, কিন্তু সেটা সংবাদপত্রগুলোর জন্য এটা হতে পারছে না। আজকে আমি বিভিন্ন ফোরামে, ধরুন আমি পশ্চিমবঙ্গের দিকে এমন একটা লোক, আমি বলতে পারি যে আমি বাংলাদেশ সম্বন্ধে এখন অনেক বেশি জানি, কিন্তু বাকি যাদের সাথে আমাদের ফোরামে দেখা সাক্ষাৎ হয়, আমাদের দিকে ফোরামে, তারা বাংলাদেশ নিয়ে কিছু জানে না। এবার তাদের ভুল ভাঙাতে গিয়ে আমাকে অনেক লেখা লিখতে হয়েছে, অনেক আগের লেখা আমি দেখিয়েছি এবং আস্তে আস্তে হয়তো কিছুটা বদলাচ্ছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, তাদের যে একটা মনোভাব এই আনন্দবাজার গোষ্ঠী তৈরি করে দিয়েছে এবং তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক সে কিভাবে আজকে একমত আপনার সঙ্গে ঢালাও ভাবে আনন্দবাজার দেশতে ওই পিপুলার ভারতের জনগণ বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ জনগণ ভারত বিরোধী মনোভাব নিয়ে আছে, ওইভাবে আনন্দবাজার সেটা নিয়ে একটু পুঁজি করে ব্যবসা করতেছে।
এটা এটা করতে পারেন, কিন্তু এটা অলরেডি গ্রাউন্ড আছে, ওয়েট ল্যান্ড ওয়েট আছে বলেই হয়, কিছু জন্ম হয়। ওয়েট না থাকলে তাহলে হতো না। যেমন আপনারা তো নিউজ মিডিয়া নিয়ে বলছেন, এই আমি তো দেখলাম যে এই ক্ষেত্রে আপনার টিভি মিডিয়া একটা সাংঘাতিক রকমের সেম টিভি মিডিয়া মানে তো টিভিও তাই, মিডিয়া মানে তো একই। আর আনন্দবাজার তো শুধু প্রিন্ট নয়, আনন্দবাজার তো স্টার আনন্দ, ওদের যে নিউজ মিডিয়াটা আছে মানে কেবল নিউজ মিডিয়া, ওটাও তো সবচেয়ে বড় বাংলা নিউজ মিডিয়া। আমাদের কিন্তু অনেক 25 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি এবারই আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা কনক্লুশনে বলতে পারি যে আমাদের অল্টারনেটিভ মিডিয়াকে স্ট্রং করা ছাড়া উপায় নেই, কারণ অল্টারনেটিভ মিডিয়া ব্যবসা করতে মিডিয়া করে না, আমরা ব্যবসা করতে মিডিয়া করি না, আমরা জনগণের কাছে সঠিক সৎ তথ্যটা দিতে জন্য আমরা করছি। সুতরাং অল্টারনেটিভ মিডিয়াটাই হলো যে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা এবং আসল বস্তুনিষ্ঠ থেকে তুলে ধরা, এবং তারাই এই জিনিসটাকে প্রচার করবে। হ্যাঁ, আমি এটাই বিশ্বাস করি যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো করতে গেলে আমাদের দুই দেশের লোকেদের মধ্যে এই ধরনের ডিসকাশন আরো বেশি হওয়া উচিত, যারা খুব মনের দিক থেকেই চায় যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হোক এবং দুদিকের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে সেগুলো আস্তে আস্তে দূর হোক। এরম নয় যে সব জিনিসই ভারত ঠিক করছে, সব জিনিসই বাংলাদেশ ঠিক করছে, ভুল করছে। যে আমরা আগে বলেছি যে আমাদের থেকে একটু দাদাগিরিটা কমালে পারে আর খুব আসবে ব্যাপারটা। আমাদের দিকে সমস্যা আছে, ভারতের দিকে সমস্যা কম, ভারতের বাঙালিদের থেকে আমাদের সমস্যা বেশি। আমাদের যেটা হয়েছে সেটা হলো কি আমাদের ইন্টারনেটের কানেকশন কম, মানে আমাদের হয়তো লস অ্যাঞ্জেলেসে 50,000-এর মধ্যে 100 কানেকশন সুপার আছে, 100-200। কাজেই আমরা আমাদের দেশের আমাদের এই পারের বাঙালিরা এখনো সম্পূর্ণভাবে নির্ভরশীল না হলে 80% লোক নির্ভরশীল হচ্ছে প্রিন্ট মিডিয়া। কাজে প্রিন্ট মিডিয়া কন্ট্রোল করে ওই সমস্ত ব্যবসায়ীরা। কাজেই অল্টারনেটিভ মিডিয়া ইন্টারনেটে আমরা কাজ করছি বটে, কিন্তু এটা খুবই তারপরেও দেখবেন যে there is a hope and we have to work for hope। না, আমি কুদ্দুস খানের সাথে একমত নই, আমি অ্যাকচুয়ালি মিস্টার হুদার সাথে একমত হচ্ছি। কারণ আমি দেখেছি যে আমরা 2 বছর আগে, 2 বছর না 1.5 বছর আগে আমি এবং কুদ্দুস খান মিলে বাংলাদেশের গণতন্ত্রের উপর যে ইউটিউবে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা প্রায় 10,000-এর বেশি লোক দেখেছে। সুতরাং এই 10,000 যারা লোক দেখেছে তার আরো 5 জনকে বললেই 50,000 হয়, তো কিছুটা লোকের তো চেতনা বাড়লো। এইভাবেই আস্তে আস্তে আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমি সংখ্যাটা আগে হয়তো কম ছিল, এখন কিন্তু নগণ্য নয়, একটা বেশ সংখ্যা রাখার মধ্যেই হচ্ছে সংখ্যাটা। তবে আমাদের এই যে ইন্টেনশনটা থাকলে পরে দেখবেন যে আস্তে আস্তে সংখ্যা বাড়বে, এবং এই পদ্ধতিতে অনেক মিডিয়া কিন্তু অনেক গ্রুপ কাজ করছে এবং ইট ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করতে পারি যে অল্টারনেটিভ মিডিয়াতে আমরা আমাদের ধারণা যে আমাদের অল্টারনেটিভ মিডিয়াকে আরো বেশি লোককে জড়াতে হবে যারা সৎ থাকতে চায়, সৎ সংবাদ পরিবেশন করতে চায় এবং চায় যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব বাড়ুক। আমি আবার বলছি, এটাও ঠিক নয় যে বাংলাদেশ সব ঠিক করে বা ভারত সব ঠিক করে, তাদের সমালোচনাও নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেটা বস্তুনিষ্ঠ হওয়া চাই এবং সমালোচনা সহ্য করার ক্ষমতা সবাই থাকতে হবে। গণতন্ত্রের কোনো প্রক্রিয়া চলবে না। এবং এই জন্য আমি বিপ্লব দাকে একটা বলবো যে আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা একটু আলাপ করেছিলাম কুদ্দুস খানের সাথে। সেটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসাবে ওনার পরিবারকে নিয়ে একটা কবিতা লিখেছে এবং সেটা একটু ব্যঙ্গাত্মক করা হয়েছে বলে তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী করার জন্য কোর্টে নেওয়া হচ্ছে। তো এই যে এই জিনিসগুলো আমেরিকায় তো এই ধরনের কোনো ঘটনা ঘটে না বলে আমার মনে হয়। তাহলে আপনার প্রেসিডেন্ট এটা নিয়ে কিছু কথা বলতে মনে করি এগুলো গণতন্ত্রের উপর আক্রমণ। হ্যাঁ, এটা গণতন্ত্রের উপর আক্রমণ, মানে গণতন্ত্র বুঝে না আমাদের দেশের লোকজন ওইভাবে গণতন্ত্র প্র্যাকটিস না। সেটা গোটা দক্ষিণ এশিয়ায় প্রবলেম। ভারত হয়তো অনেকদিন গণতন্ত্র চর্চা করার জন্য আমরা ভেবেছিলাম একটু ভালো আছে, আমার সেটা মনে হয় না। এদিকেও প্রবলেম আছে, তবে একটু হয়তো বেটার, সামান্য। এই সামান্যটা খুবই সামান্য। এই সমস্ত জিনিসগুলো আমরা যদি উত্থাপন করতে থাকি তাহলে মানুষে বুঝবে যে আসলে এই ধরনের বিষয় নিয়ে আমরা এখনো পিছিয়ে পড়ে থাকার কোনো অর্থ হয় না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমি কুদ্দুস খান বিদায় নিচ্ছি। আমি বিএনএন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিপ্লব, সবাই ভালো থাকুন, আমরা শেষ করছি এখানে। ওকে, বাই।